আমার মাথায় এলেও যে এইসব নিয়ে যদি আমি একটা বই লিখি তাহলে কীরকম হয়। আমি 3.5 বছর ধরে গোলপার্কের লাইব্রেরিতে গিয়ে আমি রিসার্চ করি, বিভিন্ন বই জোগাড় করি, নোট নিই, সাজাই, এটা ওটা বিভিন্ন রকম করে আমার 318 পৃষ্ঠার একটা বই আনন্দ পাবলিশার্স থেকে বই প্রকাশিত হয়। বইটার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, গান, গায়ক, গীতিকার। এই বইটা ওরা বছরে আমাকে যে রয়্যালটি পাঠান তাতে একটা স্টেটমেন্ট দেন, তাতে দেখছি বিদেশেও বিক্রি হচ্ছে বইটা। মানে যারা বাঙালি আছেন, যারা রামকৃষ্ণ মিশনের ভক্তরা, মানে ঠাকুরের ভক্ত, তারা নিশ্চয়ই কিনছেন। 2019 সালে বইটা বেরোয়, এবছর আমি রয়্যালটির টাকা পেয়েছি। মানে এবছর না, মানে আগের বছরে 23-24-এর। তো ওই বইটা খুবই সাকসেসফুল। ওই রিসার্চটা করেছিলাম বড় আনন্দ নিয়ে, আর কত কি যে নতুন জানতে পেরেছিলাম। ঠাকুরের কত রকম গান গেয়েছেন, কি রাগ, কি তাল, কত কি খবর পেয়েছিলাম বইটাতে। ওই বইটাতে সাকসেসফুল হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটেছিল। আনন্দ পাবলিশার্স একটা ফেসবুক লাইভে আমাকে যে একটা প্রোগ্রাম করায়, সেটা কয়েকদিনের মধ্যে 1100 ভিউ হয়ে যায়। এখন কত হয়েছে আমি দেখিনি অনেকদিন। খুবই বইটা খুব ভালো চলেছে। এবং কথামৃতের গান আমি বহু জায়গায় প্রোগ্রাম করেছি, আমি বহু জায়গায়, মায়ের বাড়ি বাগবাজারে করেছি আমি, নিতে কী বলেন জয়রামবাটিতে, মায়ের মন্দিরের সামনে মায়ের স্ট্যাচু আছে, শ্বেতপাথরের মূর্তি, জয়রামবাড়ি, সেখানে সামনে বসার জায়গা, মানে অনেকটা চারতাল আছে, সেখানে গান গেয়েছি। প্রথম দিন গান গাওয়ার মহারাজরা এসে সব শ্রোতার পাশে বসে গেলেন, এবং দ্বিতীয় দিন আমাকে জোর করে গান গেয়েছিলেন। আবার দ্বিতীয় দিন আমি সন্ধ্যাবেলা আরতির পরে গান গেয়েছিলাম। তারপর চলে আসি কলকাতায়। সেবার ওখানে গিয়েছিলাম আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, 2 নাতনি, সব গিয়েছিলাম একসঙ্গে। খুব আনন্দ কেটেছিল। কাজে ওই বইটা, মানে গান গাইতে গিয়ে ওই বইটা লেখার সূত্রপাত বড্ড বেশি, মানে যেন আমি একটা টান অনুভব করতাম এই খবরগুলো জানার জন্য, কথামৃতের। এতে অনেকগুলো বছর পর কথা প্রসঙ্গে আমরা চলে গেলাম। এখনো আমরা ওই কলেজ স্তরের কথা আরও জানতে চাই, যে সেটা হচ্ছে যে তুমি মানবেন্দ্রের কাছে গান শিখতে শুরু করলে, এটা কীভাবে হঠাৎ মানবেন্দ্রই কেন, অন্য কেউ নয় কেন? গানের টেকনিকটা আমার ভালো লাগতো, যেমন মিষ্টি গলা তেমনি গানের একটা ভঙ্গিটা অদ্ভুত ছিল, অদ্ভুত। এটা ক্লাসিক্যাল মেশানো গলা, যেমনি ভালো ক্লাসিক্যাল। কীভাবে অ্যাপ্রোচ করলে? কিছুই না, শিখবো। ওনার কাছে চলে গেলে? কোথায় ওনার? গীতপীঠিকা বালিগঞ্জে ছিল, বালিগঞ্জ গীতপীঠিকা বলে গানের স্কুল একটা, শিখবো। কি শিখতে ওনার কাছে? নজরুলগীতি, আধুনিক। ওনার সঙ্গে কখনো? তবে কীর্তন উনি গাইতেন কীর্তন, আমি ওনার কাছে কীর্তন শিখিনি। তবে কীর্তন আমি অন্যভাবে শিখি, অন্য জায়গা থেকে নিজে নিজে শিখেছি বলতে গেলে। কীর্তনটা আমি কারোর কাছে শিখিনি। কীর্তনের টেকনিকটা জানা আছে, শুনেছি অনেক, তারপর কীর্তন গাই। তুমি কতদিন শিখেছিল ওনার কাছে? ওনার কাছে বোধহয় 3 বছর মতো। 3 বছর শিখেছিল। তারপর একবার সবচেয়ে মজা হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা, ওই পার্ক সার্কাসের কাছে একটা কি হল আছে বেসমেন্টে, ওপরেও আছে হল, কি প্রোগ্রাম হয় গানের? কলা 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 মন্দির না? কলা মন্দির, কলাকুঞ্জে ওপরে কলা মন্দির। হ্যাঁ, কলাকুঞ্জে একটা প্রোগ্রাম হচ্ছে। বকুল চট্টোপাধ্যায়, যিনি আইটিসিতে স্কলার ছিলেন, তো ওনার একটা প্রোগ্রাম ছিল বেসমেন্টে, যেখানে মানবদা হারমোনিয়াম বাজিয়েছিলেন আর মানুষই গান করেছিল। তো আমাদের কার্ড ছিল, আমরা গেলাম, এই গান টান হলো, কিন্তু মানবদা গাইলেন না ওদিন মানুষই গাইল আর মানবদা হারমোনিয়াম বাজালেন। এটা তোমার বিয়ের আগে না পরে? পরে। ওই তো আমার বউকে নিয়ে গিয়েছিলাম, আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আমার সঙ্গে আমার স্ত্রী ছিল আর মৌ। তো গান গাওয়ার পরে, প্রোগ্রাম পরে, এরপরে গান গেয়েছিলেন অরুণ ভাদুরী, ক্লাসিক্যাল গেয়েছিলেন এরপরে।
তারপরে বকুল চট্টোপাধ্যায় গিয়েছিলেন ওখানে, ওরা ক্লাসিক্যাল শিল্পী। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পথে দেখছি মানবদা আগেই সিঁড়ি দিয়ে ওপরে চলে এসছেন, বেশিক্ষণ থাকেননি, বাজানো হলেই উনি সঙ্গে সঙ্গে ওপরে চলে এসছেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখে মানসী উঠছে, তো আমার স্ত্রী আমার মানসীকে দেখে গালটা টিপে দিয়ে বলে, তোমার গান খুব ভালো হয়েছে। তো মানসী বলে, ভালো লেগেছে? আমার স্ত্রী বললেন, হ্যাঁ ভালো। উপরে গিয়ে দেখি মানবদা, গিয়ে প্রণাম করলাম, হাত ধরলাম, কিরে কী খবর, কী তোর? বললাম এই ব্যাপার, কোথায় কোথায় আছি। তো আমার মেয়েও প্রণাম করলো, আমার স্ত্রী প্রণাম করলো মানবদাকে। কতক্ষণ বলে মানুষ বলে, আমি বললাম গাইলেন না কেন? বলে, না রে, আমার কালকে রেকর্ডিং আছে, আর এখানে এসি রয়েছে, তো আমার গলা বসে যাবে, আর আমি গাইবার জন্য আজ আসিনি, আমি মানুষের সঙ্গে বাজানোর জন্য এসেছিলাম। বাহ। এবার তোমার বিয়োগ প্রসঙ্গে আসি। মার সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? কিভাবে তোমাদের মার সম্পর্কটা? সঙ্গে আমার আগে কোনো পরিচয় ছিল না। মায়ের যে পরের, ইমিডিয়েটলি পরের যে বোন, তার সঙ্গে আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে। মায়েরা 6 বোন ছিলেন। 6 বোন। তোর মা হচ্ছে 4th, আর 5th বোনের সঙ্গে আমার মামাতো ভাই তরিতের সঙ্গে বিয়ে হয়েছিল, ওই তোমার যে ডাক্তার মামা তার ছেলে। ডাক্তার মামার ছেলে। এখন ওর বিয়েটা আগে হয়েছিল, তার কারণ হচ্ছে যে যে আমি তখন হয় অফিসিয়াল ট্যুরে বা কোথায় ছিলাম, বা সেই সময় হয়তো আমার মেয়ে দেখা শুরু হয়েছিল, কিন্তু পছন্দ হয়নি বলে বিয়ে হয়নি আর কি। কিন্তু ওরটা পছন্দ হয়ে গেছে, আর ঠিক আছে দিয়ে দাও। আর আমাদের যেহেতু আমরা এক পরিবারের এক বাড়িতে থাকছিলাম না, তখন তো আলাদা হয়ে গেছে, কাজে কোনো আপত্তি ছিল না আমাদের, আর আপত্তি করবোই বা কেন। তোর বিয়ের পরে, মানে আমার শ্বশুরমশাই, পরবর্তীকালে শ্বশুরমশাই হয়েছেন, উনি আমার মামাকে বলেন যে আপনার ভাগ্নে শুনেছিলাম এখনো বিবাহ হয়নি, তো আমার চতুর্থ কন্যা, তার সঙ্গে আমরা বিয়ে দিতে চাই, আপনাদের মত আছে কিনা আপনারা দেখুন একদিন গিয়ে আমার কন্যাকে। তো মামা একদিন বললো, এই যা দেখে আয়। তো মামা জাননি, আমি, দাদা আর আমার এক ভাগনা, 3জন মিলে গিয়েছিলাম দেখতে। তো দেখি তো একবারে দেখে তোর মাকে পছন্দ হয়ে গেল। তো তখনই ওখানেই আমি, ও আমার সঙ্গে আমার মেজো জামাইবাবু ছিলেন, মেজো জামাইকে বললাম কানে কানে, আপনি জানিয়ে দিন আমার পছন্দ হয়েছে। আর মায়ের তোমাকে পছন্দ হয়েছিল? সেটা মাকে জিজ্ঞেস করিনি। তারপরে যাই হোক, তারপর ঠিকঠাক দিন ঠিক হলো, বিয়ে হয়ে গেল। এই আচ্ছা। মানে যে ভালোবেসে বিয়ে বা আগে থেকে পরিচয় ছিল তা নয়। তো বিয়ের পর তোমরা কোথায় কোথায় শুরু করলে সংসার? প্রথম সংসার কোথায় পাতলে? রানাঘাটে। রানাঘাটে। কত বছর ছিলে? রানাঘাট থেকে তখন আমি চাকরি করছি, কি রানাঘাট থেকে আমি কলকাতায় আসতাম, বা অন্য সময় ট্যুরে বাইরে নর্থ বেঙ্গল ট্যুরে যেতে হতো। তার মধ্যে ছিল শিলিগুড়ি, জলপাইগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত। আর কলকাতা, আরও ডিস্ট্রিক্টের মধ্যে এদিক ওদিক দু একটা ছিল। তো এইভাবে রানাঘাট থেকে যাতায়াত করে বোধহয় 2 বছর করেছিলাম। তারপরে আর কোম্পানির চাপ বাড়লো কাজের, তখন প্রথমে এসে থাকলাম কাশীপুরে, তারপর হচ্ছে বাগবাজারে, বাগবাজার থেকে আমার প্রমোশন হলো লখনউ। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো, তুমি ধরো তোমার জার্নিটা এরকম, তোমার জার্নিটা হচ্ছে যে পাংশা, রানাঘাট, কৃষ্ণনগর, কলকাতা, আবার রানাঘাট, তারপরে আবার কলকাতা। আর মার জার্নি হচ্ছে ওই তোমার পুরনো গোবিন্দপুর, যেটা পরে ভবানীপুর হলো, ভবানীপুর থেকে রানাঘাট, রানাঘাট থেকে কাশীপুর, কাশীপুর থেকে বাগবাজার, থেকে লখনৌ, বাগবাজার থেকে লখনউ। তো ওই 2টি বছর কলকাতা একটা গমগমে শহর, বড় শহর, প্রচুর বিল্ডিং, রাস্তাঘাট চওড়া, বাস তুমি যে বললে ডাবল ডেকার, ট্রাম ইত্যাদি। সেখান থেকে কলকাতা এই রানাঘাটে গিয়ে পৌঁছলো। তো মানাতে কোনো অসুবিধা হয়েছিল বা অন্যরকম কিছু মনে হয়েছিল মা রানাঘাটটা? আমাদের বাড়িতে এতই যত্নে থাকতো, আর আমার মা ভীষণ ভালোবাসতেন, তাই ওর কোনো মনে হয়নি যে একটা মাকে প্রথম প্রথম মন খারাপ হতো, সে তো দেখতাম যে কাঁদতো, যা হয় সব মেয়েরই হয়। তো আমরা দুঃখ ভোলানোর চেষ্টা করতাম। আমার মা ভীষণ ভালোবাসতেন, বুকের মধ্যে জড়িয়ে রাখতেন মা। আর আমার স্ত্রীও আমার মাকে ভীষণ ভালোবাসত, খাওয়া দাওয়ার দিকে নজর, এটা খেলেন না কেন, ওটা খেলেন না কেন, ওই না খেতে হবে, মানে মেয়ের মতো।
রানাঘাটে তোমাদের পৈতৃক বাড়ি। সেই সময় মা যখন তোমার মায়ের যখন বিয়ে হলো সেই সময় ওই রানাঘাটের বাড়িতে কারা কারা রয়েছেন? তখন আমার বড়দিও ছিলেন, হুম। আমার ভাগনা ছিল। বিবাহের পর আবার বাপের বাড়িতে রয়েছেন বড়দি, তাই তো? হ্যাঁ, বিয়ের পর থেকে মানে প্রায় প্র্যাকটিক্যালি বিয়ের পরে শ্বশুরবাড়ি ঘর করে বেশি দিন করেননি। আমাদের বাড়িতেই আড়গোড়াই ছিলেন প্রায় বলতে গেলে, কারণ জামাইবাবুর প্রথমত এয়ারফোর্সে কাজ এবং কখন কোথায় থাকেন কোনো খোঁজই পাওয়া যেত না। অনেক দিন পরে হয়তো করে এলো। চিঠিপত্রের যোগাযোগও খুব একটা ছিল না। উনি পরে বোধহয় সাধু হয়ে আমি গেছিলেন তখন বা কিছু? ওই বয়সে আমার ওইগুলো খেয়াল করার ব্যাপারও ছিল না। না, তুমি শুধু যেটা grown up বড়দি আমাদের বাড়িতে আছে, ব্যাস। কোনো যে পার্থক্যটারও কিছু ভাবতাম না। হ্যাঁ। বা বিয়ে হয়ে গেছে কেন আমাদের বাড়িতে রয়েছে, এইসবগুলো বোধই ছিল না আমার। আমাদের বাড়ি মেয়ে, আমার দিদি বড়দি সকলের চেয়ে বড়। তোমার কি ওই জামাইবাবু পরে কি সাধু হয়ে গেছিলেন? সাধু হয়ে গেছিল। সাধু হয়েছিলেন। আর তোমার ওই ভাগ্নে যে কমল, মানে তোমার বড়দি বা আমার বড় পিসির ছেলে, ওই তোমাদের রানাঘাটের বাড়িতেই থাকতেন। হ্যাঁ, ও ইংরেজিতে আর বোধহয় লয়ে বোধহয় ডিগ্রি ছিল। কিছু একটা, হ্যাঁ, দুটো মাস্টার ডিগ্রি করে ইউকো ব্যাংকের বড় ম্যানেজার ছিল, ইউকো ব্যাংকের, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ওরা মুভ আউট করে। হ্যাঁ, আচ্ছা, পরে ওরা নিজেদের বাড়ি। রিটায়ার করে রানাঘাটে বাড়ি করে। হ্যাঁ হ্যাঁ এখনো রানাঘাটে আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সুতরাং তোমার বড়দি রয়েছেন, ভাগ্নে রয়েছে, মা রয়েছেন, আর কে কে রয়েছেন তুমি আর মা ছাড়া? মা মানে তোমার মা রয়েছেন, মা, আমি, তারপরে দাদা, বৌদি, বৌদি, তাদের 4 সন্তান। তাদের 4 কন্যা না, 4 সন্তান। 4 সন্তান, হ্যাঁ 4 সন্তান। আর তখন হচ্ছে 4 নয়, তখন 3 সন্তান হয়। এগুলো হবে, এরা সব একসঙ্গে থাকতাম। আর এদিকে তোমার ভাইয়েরা, হুম, ছোট পিসির বিয়ে হয়ে গেছে তখন। ছোট বেশি বিয়ে হয়ে গেছে।